প্রিয় শিক্ষার্থী, আশা করি সুস্থ আছো এবং ভালো থাকার চেষ্টা করছো। আবারও তোমাদের অনলাইনে ক্লাসে আমি প্রফেসর হুসনিয়া খাতুন। আমি তোমাদের আজ ফটোসিনথেসিস পড়াবো। ফটো মিনিং লাইট বা আলো, সিনথেসিস হলো সংশ্লেষণ। ফটের মাধ্যমে যে সংশ্লেষণ বা বস্তু তৈরি করে তাই হলো ফটোসিনথেসিস। এটা একটা গ্রিক শব্দ। সিআর বার্লি 1898 খ্রিস্টাব্দে প্রথম এই ফটোসিনথেসিস শব্দটি ব্যবহার করে। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কাকে বলে? সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং অক্সিজেন নির্গত করে এই প্রক্রিয়াকে বলা হয় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। এখন দেখো, অক্সিজেন নির্গত করে এবং শর্করা জাতীয় খাবার তৈরি করে বা কার্বোহাইড্রেট তৈরি করে। এই দুটো জিনিস তৈরি করে কি কি ব্যবহার করে? কি কি ব্যবহার হচ্ছে? কার্বন ডাই অক্সাইড, 2 নম্বর ওয়াটার, লাইট, সানলাইট, ক্লোরোফিল। কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার, এটা কোথা থেকে আসে? কার্বন ডাই অক্সাইড 22 কার্বন ডাই অক্সাইড এবং 32 পানি, নিজস্ব ক্লোরোফিল এবং সূর্যালোকের শক্তি ব্যবহার করে কি হয়, যে প্রক্রিয়াটা পরিচালিত হয়, যে জৈব রাসায়নিক প্রক্রিয়াটা পরিচালিত হয় তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এখন দেখো, কার্বোহাইড্রেট তৈরি করে বা শর্করা জাতীয় খাবার তৈরি করে। শর্করা আমরা পড়েছি যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, যেমন ডাইস্যাকারাইড থেকে 8টা মনোস্যাকারাইড নিয়ে যে গঠিত সেটাকে বলা হয় অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এই উদ্ভিদের অবদান জীবকুলের জন্য অপরিহার্য। কি পরিমাণ তারা যে সালোক সংশ্লেষণে কি তৈরি করে? কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট কনভার্ট হয়ে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড তৈরি করে। মানুষের চাহিদার যে পূর্ণ চাহিদার যে খাদ্য, বস্ত্র, আশ্রয় এবং বাসস্থান, এই মৌলিক চাহিদার প্রত্যেকটা আমরা প্রায় প্রত্যেকটাই কোথায় থেকে পাই? খাদ্য, বস্ত্র, আশ্রয়, বাসস্থান এবং শিক্ষা এর প্রত্যেকটা নেপথ্যে আমরা পাই কোথা থেকে? কার্বোহাইড্রেট থেকে। যেমন কি হয়, আমরা রাসায়নিক ক্রিয়াটা সালোক সংশ্লেষণে দেখাচ্ছি। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, কার্বোহাইড্রেট হেক্সোসোলার প্লাস অক্সিজেন প্লাস ওয়াটার। রাসায়নিক ক্রিয়া 6 মলিকুল কার্বন ডাই অক্সাইড, 12 মলিকুল 6 তোমরা খেয়াল করবে রিঅ্যাকশনের ক্ষেত্রে কোথায় লাইট কোথায় থাকে? লাইট আর ক্লোরোফিল এবং এনজাইম, কোএনজাইম, ক্লোরোফিল, এনজাইম এবং ক্লোরোফিল। এখন দেখো কি তৈরি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড, লাইট সূর্যালোক এবং ক্লোরোফিল তার সবুজ উদ্ভিদে। সবুজ উদ্ভিদ বলতে বোঝাচ্ছে যে উদ্ভিদের সবই, কচি পাতা, কচি কাণ্ড, কচি মানে পুরো অংশটা
যেমন সমস্ত যেমন বায়োফাইট যে সমস্ত এলাকার ভিতরে ক্লোরোফিল থাকে সেটা সবুজ হয়। সবুজ এখন হলো যে তোমরা অনেক সময় বলো যে ম্যাডাম উদ্ভিদের সংজ্ঞা বলো, তখন বলে যে সমস্ত জীবগুলো খাদ্য প্রস্তুত করতে পারে তাকে বলা হয় উদ্ভিদ। অনেক উদ্ভিদ আছে যা খাদ্য প্রস্তুত করতে পারে না। যেমন তুমি উদাহরণ ভাইবাতে জিজ্ঞেস করলে বলতে পারো না, যেমন ধরো একটা উদাহরণ দাও, তখন তোমরা পারো কিন্তু বলার সময় হেজিটেট করো। যেমন ধরো ছত্রাক কিন্তু উদ্ভিদ, আমরা উদ্ভিদের সংজ্ঞা অন্যভাবে সংজ্ঞায়িত করেছি। উদ্ভিদের অন্য একটা সংজ্ঞা আছে, শুধু সব উদ্ভিদে কিন্তু ক্লোরোফিল থাকবে না, সবুজ হবে না। সুতরাং সবুজ হলে না হলে যে উদ্ভিদ হবে না তা না, আবার সবুজ থাকলে যে উদ্ভিদ হবে তাও না। তাহলে কি হবে, সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ কি করতে পারবে সবুজ উদ্ভিদ। এছাড়া সবুজ ক্লোরোফিল কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্টের ভিতরে আরো অন্যান্য পিগমেন্ট থাকে। পিগমেন্ট ক্লোরোফিল এ বি, তারপরে ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা যাই হোক, এখন হলো যে 6 হলো। এখন দেখো সংজ্ঞা যখন তোমরা অনেক সময় বইতে দেখো যে প্রশ্ন করলে বলো যে কার্বন ডাইঅক্সাইড এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পানি এবং কার্বন ডাইঅক্সাইড সূর্যালোকের উপস্থিতি সবুজ উদ্ভিদ কার্বোহাইড্রেট, অক্সিজেন এবং ওয়াটার তৈরি করে। ওয়াটার তৈরি করে না। এখন আমি কথা বলি যে 12 মলিকুল ওয়াটার ভিতরে এখানে দেখো 6 মলিকুল ওয়াটার বেরিয়ে মানে অক্সিজেন কি তৈরি করে, কিভাবে তৈরি করে আমরা পরবর্তীতে বলবো যে কিভাবে অক্সিজেন তৈরি হচ্ছে 6 মলিকুল। আর 6 মলিকুল ওয়াটার আমরা আগে বলেছিলাম যে ওয়াটারের যখন বৈশিষ্ট্য বলেছিলাম যে ওয়াটার রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে উপাদান হিসাবে, আবার ওয়াটার মিডিয়া হিসাবে ব্যবহৃত হয়। যেমন মিডিয়া হিসাবে যে ওয়াটারের ভিতরে সমস্ত কার্যগুলো বা বিক্রিয়াগুলো সংগঠিত হয়, সেজন্য এখন কিন্তু ওয়াটার বেরিয়ে যায় না। অক্সিজেন এবং ওয়াটার যার ভিতরে অক্সিজেন সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা বা রাসায়নিক ক্রিয়াটা সংগঠিত হয়, তার ভিতরে 6 মলিকুল ওয়াটার ব্যবহৃত হয় এই অক্সিজেনের তৈরি করতে, আর 6 মলিকুল ওয়াটার তার ভিতরে রিঅ্যাকশন করে। ক্লিয়ার হয়েছে কিনা তোমরা একটু খেয়াল করে দেখবে। এই জিনিসটা ছেলেরা অনেক সময় বুঝতে পারে না যে ওয়াটার তৈরি হয় না, ওয়াটার থাকে, ওখানে থাকে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া রিঅ্যাকশন যখন হয় তখন ওয়াটারটা থেকেই যায়। এখন দেখো তাহলে বিক্রিয়াটা বলি কার্বন ডাইঅক্সাইড ওয়াটার। আমি তাহলে এইভাবে যদি কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস কার্বোহাইড্রেট অক্সিজেন। এখন দেখো অক্সিজেন, এখানে কার্বোহাইড্রেট কথা 6 মলিকুল, অক্সিজেন 6 দেখো 12, এখানে 12, অক্সিজেন কটা হলো 12, হাইড্রোজেন 12, অক্সিজেন 6, অক্সিজেন 12, এই যে অক্সিজেন কটা হলো এখানে 12, এখানে 6, তাই মিলে যায় না? মিলে যায় কিনা? আমরা কি এই রিঅ্যাকশন আমি দিতে পারি, কিন্তু না, এই রিঅ্যাকশনটা ভুল। অনেক বইতে আছে, তোমরা এটা কিন্তু ভুল। আমাদের লিখতে হবে যে 6 মলিকুল ওয়াটার ওখানে থেকে যায়, যে রিঅ্যাকশনের সময় এটা বেরিয়ে যায়। তাহলে আমরা কি বলবো যে সালোকসংশ্লেষণ কাকে বলে? তাহলে কি হলো, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার, সূর্যালোক ক্লোরোফিল, ওয়াটার কার্বন ডাই অক্সাইড, প্রোডাক্ট কার্বোহাইড্রেট, অক্সিজেন উপজাতি। উদ্ভিদের উদ্দেশ্য ছিল কি, যে সে কার্বোহাইড্রেট তৈরি করবে, কিন্তু বাই প্রোডাক্ট বোনাস হিসাবে অক্সিজেন পাওয়া যায়, যে অক্সিজেন সমস্ত জীবনগুলোর জন্য অপরিহার্য। উদ্ভিদ বলো প্রাণী বলো সবার ক্ষেত্রে এই অক্সিজেন অপরিহার্য, সেটা কিন্তু উদ্ভিদের উদ্দেশ্য বা বাই প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে। এটা হলো, তাহলে দুটো অংশ আমি পরবর্তীতে বলবে। কার্বন ডাই অক্সাইড দিয়ে কি হয়, কি তৈরি হচ্ছে, এবং ওয়াটার দিয়ে কি তৈরি হচ্ছে। দুটো পদার্থ, যেমন কার্বন ডাই অক্সাইড ওয়াটার, কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় কার্বোহাইড্রেট
এবং ওয়াটার থেকে তৈরি হয় অক্সিজেন। মনে রাখবে দুটো থেকে দুটো জিনিস তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি হয় না, এবং ওয়াটার থেকে কার্বোহাইড্রেট তৈরি হয় না, যদিও ওয়াটারের অক্সিজেন কার্বোহাইড্রেটের অক্সিজেনও আছে। তাহলে এই বিক্রিয়াটা হবে না, এবং এই ওয়াটার যে বেরিয়ে যায় সেই ওয়াটার তৈরি হয় না, সেখানে থেকেই যায়, যা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে সেটা থেকে যায়, মিডিয়া হিসেবে থাকে, সেটা থেকেই যায়, সেটা বেরিয়ে যায়, সেটা তৈরি হয় না। হ্যাঁ, তারপরে আমরা বলি, তাহলে আমরা কি বললাম যে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া। এখন কার্বন ডাই অক্সাইড এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটা কিন্তু জারণ এবং বিজারণ প্রক্রিয়া। আমরা জারণ কাকে বলি, বিজারণ কাকে বলি। কেমন যেমন হলো কি, ওয়াটার ভেঙে কি করে, ওয়াটার ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন, একটা হাইড্রোজেন ভেঙে অক্সিজেন তৈরি করছে, এটা কি জারণ। আবার কার্বন ডাই অক্সাইড কি করে বিজারিত হয়ে যে ওয়াটার হাইড্রোজেন তৈরি হয়, সেই হাইড্রোজেন এসে কার্বোহাইড্রেট তৈরি করে। কার্বন ডাই অক্সাইড কার্বোহাইড্রেটের সঙ্গে হাইড্রোজেন তৈরি হচ্ছে, কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একবার জারণ এবং বিজারিত হয়, জারিত হয় এবং বিজারিত হয়। জারিত হয় বিজারিত হয় কিভাবে আমরা তোমাদের গত ক্লাসে পড়িয়েছি, জারণ বিজারণ কিভাবে একবার জারিত হয় আবার বিজারিত হয়, কিভাবে যে পদ্ধতিগুলো সেগুলো আমাদের তোমাদের পরবর্তীতে জানাবো। এখন দেখো কাঁচামাল, কাঁচামালটা কি কি ব্যবহার হলো। কাঁচামাল যেটা বললাম, এক নাম্বার কি জানি বললাম, এক নাম্বার হলো কার্বন ডাই অক্সাইড, নাম্বার ওয়াটার, 3 নাম্বার লাইট, 4 নাম্বার ক্লোরোফিল। এই 4টা কাঁচামাল ব্যবহৃত হয়। এই দুটো হলো, একটা হলো সূর্যালোক, যে সূর্য থেকে আসে, সে কাউন্ট করলাম, আর ক্লোরোফিল সেটা হলো ক্লোরোফিল যা নিজস্ব, উদ্ভিদের নিজস্ব। কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাওয়া যায়, বায়ু থেকে পর্যাপ্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড কিভাবে পায় আমরা জানি, বলেছিলাম তোমাদের যে কিভাবে ঢুকে ইয়ের ভিতরে গার্ড সেলের দিয়ে থাকে স্টোমাটা দিয়ে, এগুলো আমরা গত ক্লাসে বলেছি। তারপর ওয়াটার কোথায় থাকে, মাটিস্থ ওয়াটার, কৈশিক পানি উদ্ভিদ যে গ্রহণ করে অ্যাবজর্ব করে কিভাবে করে সেগুলো আমি তোমাদের গত ক্লাসে বলেছি। সেই ওয়াটার, সেই পানি, এখান থেকে পানি পায়। এখন হলো আমাদের দুটো জিনিস, প্রথমে ক্লোরোফিল বলি, ক্লোরোফিলের কথা। ক্লোরোফিল কি থাকে, কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে। ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টে, এবং ক্লোরোপ্লাস্ট সব উদ্ভিদ। এখন যাদের ক্লোরোপ্লাস্ট নাই, কিছু কিছু উদ্ভিদ আছে, যেমন শৈবাল, সামুদ্রিক শৈবাল, লোহিত শৈবাল, আরো যে সাইনোফাইসি ইত্যাদি শৈবালগুলো, এরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু এদের ভিতরে কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই। কিন্তু কি আছে এদের ভিতরে, আছে যে ক্রোমাটোফোর। আর কি থাকে, এই যার ভিতরে ব্যাকটেরিয়া থাকে। আমি তোমাদের ব্যাকটেরিয়া ফার্স্টের অনার্সে পড়িয়েছি, ব্যাকটেরিয়া থেকে। ব্যাকটেরিয়ার কতগুলো ব্যাকটেরিয়া আছে যারা সালোক সংশ্লেষণ, পর্যাপ্ত পরিমাণ সালোক সংশ্লেষণ করতে পারে। তাদের এক ধরনের পিগমেন্ট ক্যারি করার একটা লেমেলা থাকে, ওটার ভিতরে ওই সমস্ত ব্যাকটেরিয়া এগুলো শুধু সালোক সংশ্লেষণ করে। ওই লেমেলাধারী ব্যাকটেরিয়াকে লেমেলা থাকে, সেটাকে বলা হয় ব্যাকটেরিওপ্লাস্ট। কিন্তু ওদের ক্লোরোপ্লাস্ট থাকে না। সাইনোফাইসি ব্যাকটেরিয়া এবং সাইনোব্যাকটেরিয়া, এদের কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। এই জন্য এদেরকে সিফাইকোসায়ানিন এবং সিফাইকোইলেথিন থাকে পিগমেন্ট, যে পিগমেন্টের মাধ্যমে তারা সালোক সংশ্লেষণ সম্পন্ন করতে থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন হলো কাঁচামাল আমরা করা। তাহলে আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমরা উনি পড়াচ্ছেন। আমি ক্লোরোপ্লাস্ট সম্পর্কে বলবো না, আমি ডিটেলস বলবো না। আমি তোমাদের সালোক সংশ্লেষণের যতটুকু দরকার ততটুকু আমি পড়াচ্ছি, বাকিটা তোমাদের যে টিচার আছে তিনি পড়াবেন। পার্টটা হলো লাইট, 3 নাম্বার, যেটা 4 নাম্বার লাইটের কথা।
লাইট কোথা থেকে আসে? সূর্যালোক। সূর্যালোকে যে লাইট থাকে সেই লাইটের ভিতরে সূর্যর একটা অগ্নিপিণ্ড, মানে যেটা একটা অগ্নিপিণ্ড অনবরত কি হচ্ছে প্রজ্বলিত অবস্থায় আছে। ওখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন গুলো অনবরত হিলিয়াম তৈরি হচ্ছে। হিলিয়াম, এই হিলিয়ামে তৈরি হওয়ার যে একটা পর্যাপ্ত কতকগুলিকে কিন্তু শক্তি নির্গত হচ্ছে। এই শক্তি বিভিন্ন রেকারে পৃথিবীতে আসতে বিভিন্ন অ্যাটমসফিয়ারে অনেক লেয়ার থাকে, লেয়ারের ভিতরে ওজোন স্তর থাকে। ওজোন স্তরে কতগুলো ক্ষতিকারক রে যেগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে। আর কতগুলো আছে যেগুলো পৃথিবীতে চলে আসে যা আমাদের জন্য উপকারী, যেমন সালোক সংশ্লেষণের জন্য যে এগুলো আছে সেগুলো দরকার হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আর বিভিন্ন প্রক্রিয়ার জন্য। আচ্ছা, যাই হোক, এই লাইটের ক্ষেত্রে তাহলে সূর্যালোক এই যে হিলিয়াম তৈরি করে যে এটাকে বলা হয়, যে শক্তি নির্গত হয় তাকে বলা হয় ফোটন। তাকে বলা হয় ফোটন। এই সূর্যালোক ফোটন থাকে। এই ফোটনের ভিতরে যে লাইট থাকে সেই লাইটটা হলো দুই ধরনের। এটাকে একটা তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে পৃথিবীতে আসে। পৃথিবীতে তরঙ্গ দৈর্ঘ্য এক একটা লেন্থ বড়, কোনটাতে ছোট, সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম যে তরঙ্গ দৈর্ঘ্য তাকে দৃশ্যমান নয়, দেখা যায় না। আবার বড় হলেও দৃশ্যমান না। তার মাঝখানে একটা অবস্থান আছে যে অবস্থানের ভিতরে কি করে তরঙ্গ দৈর্ঘ্যগুলো মানে দৃশ্যমান হয়। এটার উপর ডিপেন্ড করে একটা লাইট বা কালার ডিপেন্ড করে, বিভিন্ন ধরনের কালার। তাহলে কি ধরনের হয়? যেমন আমরা 7 রং, যে রং ধরু 7 রং, বেনি, আশো, কলা, এই যে 7 রং, এগুলো দৃশ্যমান আলো। এই দৃশ্যমান আলো আমরা যদি বলতে যাই তাহলে দেখতে গেলে যে কিভাবে তোমরা দেখো, তাহলে আমরা আলোর কথা বলতে গেলে যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন পরিমাণ আলোকে অধিক পরিমাণে গ্রহণ করে থাকে, কি আলো এবং কোন আলোকে সে অধিক গ্রহণ করে এবং কতটুকু পরিমাণ আলো শোষণ করে এবং তা কতটুকু সালোক সংশ্লেষণে এই কাজে লাগে, তা আমরা একটু ডিটেলস কথা বলবো। যেমন ধরো, এটা সূর্যালোক রশ্মি থেকে যে লাইট আসে আমরা এইভাবে কি করতে পারি, সূর্য তরঙ্গ দৈর্ঘ্যকে এককে প্রকাশ করা হয়। যে তরঙ্গ দৈর্ঘ্য একে বলে ন্যানোমিটার। একটা মিলিমিটারকে 1 ন্যানোমিটার সমান 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিলিমিটার। এটাকে ন্যানোমিটারকে কি করা হয়, সূর্যালোকের তরঙ্গ দৈর্ঘ্যকে ন্যানোমিটার দ্বারা একক দ্বারা চিহ্নিত করা হয়। এইটা হলো অবস্থান সূর্যালোকের রশ্মি 0.01 ন্যানোমিটার, 0.1 10 করে মাল্টিপ্লাই করবে, 10 করে হয়ে যাবে 1 10 100 1000 10,000 1 lakh এখানে দেখো যে সূর্যালোক থেকে যে আলোগুলো আসে তার বলে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য, যে দৃশ্যমান এবং অদৃশ্যমান। দৃশ্যমানকে এই 10 থেকে 100 থেকে 1000 এর মাঝামাঝি যেটা অবস্থান আছে তার মাঝামাঝি যে লাইট গুলো সেগুলো তরঙ্গ দৈর্ঘ্য যে লাইট আছে সেই লাইট গুলো দৃশ্যমান। তার আমি যদি এটাকে বড় দেখে রাই, আমরা খেয়াল করো একটু, দৃশ্যমান আলোকে আমরা এভাবে
চিহ্নিত করি, এইটুকুকে নিচ্ছি। কেন এতটুকু নিচ্ছি? কারণ দৃশ্যমান আলো হলো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো দৃশ্যমান। আর বাকি যেটা বাকি আলোগুলো এখানকার যে বড় ছোট সূক্ষ্মগুলো আমি দেখা যাবে না। আর এর মাঝখানে যে আলো, তাহলে এর মাঝখানে কোথায় পড়ে? সরি, 100 থেকে অনেক দূরে গেল। 100 থেকে 1000 এর মধ্যে। তাহলে আমরা একটু সরাই নেই, ভালো হবে জিনিসটা। মাঝামাঝি জানলে এটা ক্লিয়ার হবে আর কি। এটা কিন্তু স্পেস গুলো কিন্তু সেম, এখানে একটু ছোট বড় হলো কিন্তু এটা কিন্তু সেম। এখানে হলো তার মাঝখানে, তাহলে 100 এর পরে 390 আমরা এখানে থেকে 390 থেকে 700 পর্যন্ত এখানে নিয়ে আসি। কি হবে? কোন আলোটা অধিক আমরা দেখতে পাই? আমরা বর্ণালীতে দেখি, বর্ণালীতে কি বর্ণালীতে দেখতে পাই? একটু স্পেস, তাহলে কি 1 2 3 4 5 6 7 90 430 470 500 560 কি হলো এটা? 600 657 বুঝতে পারছো? এখন হলো বেনিতে কি হয়? বেনিতে বেগুনি, নীতে নীল, বেনি আসো আসমানি কালার, আসমানি, বেনি আসো সবুজ, হলুদ, কমলা, লাল। বুঝতে পারছো? মানে এইখান থেকে 100 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য থেকে 1000 মানে মাঝখানে কিছুটা অংশ যেটা সেটা হলো দৃশ্যমান আলো। আর বাকি এখান থেকে এখানে দৃশ্যমান অদৃশ্যমান, এটা দিলে কসমিক রে এখান থেকে এখান পর্যন্ত, তারপরে এখান থেকে এখান পর্যন্ত হলো এক্স রে, আর এখান থেকে এখান পর্যন্ত আলট্রা ভায়োলেট রে। বুঝতে পারছো? এগুলো কিন্তু দেখা যায় না, মানে খুব কম। সবচেয়ে সূক্ষ্ম হলো কি? কসমিক রে, তারপরে তার চেয়ে একটু বেশি, তারপরে হলো আলট্রা ভায়োলেট, তারপরে ইনফ্রারেড। এখান থেকে এখান পর্যন্ত ইনফ্রারেড রে, আর বাকিটা হলো রেডিও। বুঝতে পারছো?
এইগুলো অদৃশ্যমান, আর উদ্ভিদ এই রোগে এগুলো পৃথিবীতে দেখা যায় না। দেখা যায় কেন? এখানে হাতে মাঝখানে বেলি, এখান থেকে এই পরিবর্তে সবচেয়ে অধিক পরিমাণে আলো শোষণ করে এখান থেকে এই পর্যন্ত। এই দুইটা রেজ কি? কমলা এবং লাল। লাল বা কমলা চেয়ে লাল অধিক পরিমাণে আলো শোষণ করে। তাহলে বুঝতে পেরেছো যে লাল হলো যে পরিমাণ আলো শোষণ করে, তার মধ্যে অধিক পরিমাণে আলো শোষণ করে হলো কি 650 থেকে এর মধ্যে যে আলোটা, সেটা হলো। সুতরাং বুঝতে পেরেছো যে কোন আলোকে উদ্ভিদ শোষণ করে এবং কি শোষণ যে উদ্ভিদ যে কোনো বস্তুতে যদি জমির ভিতর দিয়ে আলো যদি পাস করা যায়, কোনো বস্তু যে পরিমাণ আলো অ্যাবজর্ব করে, পৃথিবীতে আলো যে পতিত হয়, যে পরিমাণ আলো অ্যাবজর্ব করে, তার চেয়ে কি সেই অ্যাবজর্বের মধ্যে মাত্র ক্লোরোফিল অধিক পরিমাণে ক্লোরোফিল শোষণ করে 83% ক্লোরোফিল, আর প্রতিফলিত হয়ে চলে যায় 12% প্রতিফলিত হয়ে যায়, আর 5% থাকে 5% থাকে যেটা মাটি থেকে অ্যাবজর্ব করে। যে পরিমাণ কালো আলো এটি উদ্ভিদ শোষণ করে অথবা পৃথিবী থেকে যে শোষিত হয়, সেই শোষিত যে আলো তাকে শোষণ আলো বলে। এখন দেখো যে শোষণ আলো দৃশ্যমান এবং অদৃশ্যমান। ফটোসিস্টেম। ফটোসিস্টেম কাকে বলে? আমরা ফটোসিস্টেম বলবো। এই ফটোসিস্টেম কাকে বলে? ফটোসিস্টেম হলো যে ক্লোরোপ্লাস্টের ভিতরে কি থাকে? খায়লা করে। তোমরা সাইটোলজিতে পড়েছো যে একটা ক্লোরোপ্লাস্টকে যদি সেকশন করা হয়, সেকশন করলে ওর ভিতরে কি কি অংশগুলো পাওয়া যায় এবং কোথায় কি অংশ থাকে, কোন অংশ দ্বারা কি কাজ হয়, এগুলো কিন্তু ডিটেলস সাইটোলজিতে তোমরা পড়বে এবং পড়েছো। যাই হোক, যে থাইলাকয়েডে উদ্ভিদের ক্লোরোফিল এ এবং অন্যান্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মিলে যে একটা ইউনিট ফর্ম করে, তাকে বলা ফটোসিস্টেম বলে। ঠিক আছে? ফটো সহ উদ্ভিদের যে ক্রিয়াকাণ্ডগুলো, যে ঘটনাগুলো, সালোকসংশ্লেষের প্রক্রিয়া যে ঘটনাগুলো, যে ইউনিটি সম্পূর্ণটা নিয়ে যে একটা ইউনিট ফর্ম করে, তাকে বলা হয় ফটোসিস্টেম। এই ফটোসিস্টেমটা হলো দুই ধরনের, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 হলো কি? উদ্ভিদের কি আলো শোষণ করে, ক্লোরোফিল আলো শোষণ করে। আমরা বলেছিলাম যে শোষণ করে। কি করে পরিমাণ হচ্ছে? কোন তরঙ্গের দৈর্ঘ্য বেশি? ফটোসিস্টেম 1 এর ক্ষেত্রে, ফটোসিস্টেম 1 এর ক্ষেত্রে 673 ন্যানোমিটার আলো শোষণ করে। এর ভিতরে ফটোসিস্টেম পিগমেন্ট সিস্টেম 1, যে এর ভিতরে একটা ক্লোরোফিল থাকে, যে ক্লোরোফিল এ অধিক পরিমাণে আলো শোষণ করে। কোনটাকে 83 একটা আলোক দৈর্ঘ্য, যে একটা ক্লোরোপ্লাস্ট আছে, পরিবর্তনশীল ক্লোরোফিল, যা 683 ন্যানোমিটার আলোকে অধিক পরিমাণে শোষণ করে। এই জন্য একে বলা হয় কি? পিগমেন্ট সিস্টেম 683। আবার ফটোসিস্টেম 2। এই ফটোসিস্টেম 2 এর ভিতরে দুই ধরনের ফটোসিস্টেম 2 এর ভিতরে কি থাকে? যে এর ভিতরে এখানে ক্লোরোফিল এ, ক্যারোটিন, জ্যান্থোফিল, অন্যান্য থাকে। এছাড়া একটা রূপান্তরিত প্লাস থাকে, যে কি থাকে 683 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। এছাড়াও 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো অধিক পরিমাণে শোষণ করে।
পরিমাণে যে বন্ধনীতে অধিক পরিমাণে এই 700 ন্যানোমিটার আলোকে শোষণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই জন্য একে বলা হয় ফটো সিস্টেম, পিগমেন্ট সিস্টেম 700। ক্লিয়ার হয়েছে কিনা বলো? ফটো সিস্টেম কিন্তু তোমাদের টিকা হিসাবে সবসময় আসে, পরীক্ষার সময় কিন্তু টিকা হিসাবে আসে। ফটো সিস্টেম কিন্তু তোমাদের জাস্ট জানতেই হবে। ফটো সিস্টেমের 3টা পার্ট থাকে। আমরা আগে বলেছি ফটো সিস্টেমের একটা ইউনিট পার্ট, 3টা পার্ট থাকে। একটা হলো আলোক রশ্মি শোষণ অঞ্চল এবং বিক্রিয়ার অঞ্চল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কটা থাকে? ফটো সিস্টেমের 3টা অঞ্চলে বিভক্ত। একটা হলো শোষণ অঞ্চল, আলোক রশ্মি শোষণ করে। আর 2 নম্বর বিক্রিয়ার কেন্দ্র, এই শোষণ করবে বিক্রিয়া কেন্দ্র। 3 নম্বর হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম 3টা অংশে বিভক্ত। ফটো সিস্টেম হলো ফটো সিস্টেম, পিগমেন্ট সিস্টেম তোমরা বুঝেছো যে ফটো সিস্টেম কাকে বলে, পিগমেন্ট সিস্টেম কাকে বলে। ফটো সিস্টেম হলো দুটোই। এই ফটো সিস্টেমের ভিতরে যে সিস্টেমগুলো থাকে সেখানে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করে, শোষণ করে সেই ফটো সিস্টেমের উপর ফটো সিস্টেম 1 এটা হলো 600 কি বলছিলাম, এটা 83 সরি তো কি করো, ফটো সিস্টেম 1 683, এটা 700 পিগমেন্ট সিস্টেমে যে অধিক পরিমাণে ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত ক্লোরোপ্লাস্ট যে অধিক পরিমাণে আলোক শোষণ করে সেটা হলো 700। আর ফটো সিস্টেম 2 673 যে অধিক পরিমাণ শোষণ করে 683। ঠিক আছে? আচ্ছা কি বলে হয়, এটা হলো ফটো সিস্টেমের কথা। কিন্তু তোমাদের ফটো সিস্টেমের 3টা পার্ট থাকে, ইউনিট থাকে, তার 3টে পার্ট থাকে। একটা হলো শোষণ অঞ্চল, একটা বিক্রিয়ার কেন্দ্র অঞ্চল, একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। শোষণ অঞ্চল যেখানে আলোটা শোষণ করে এনার্জি গেইন করে, এখন এনার্জি গেইন করে এটাকে বিক্রিয়ার কেন্দ্রে দেয়। এই বিক্রিয়ার কেন্দ্রে কি কি থাকে? ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এ থাকে এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রোটিন বলতে বুঝবো যে বিভিন্ন এনজাইম, কোএনজাইম ইত্যাদি যে প্রোটিন দ্বারা গঠিত প্রোটিন থাকে নিয়ে এটা হলো বিক্রিয়া কেন্দ্র। তারপরে ওই প্রোটিন এখান থেকে যখন বিক্রিয়ার কেন্দ্রে অংশগ্রহণ করার পরে এগুলো যখন অ্যাবজর্ব করে, যার পরে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমে একবার জারিত একবার বিজারিত করে ইলেকট্রনগুলো স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, স্থানান্তরিত হয়। এটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ভিতরে আমরা কিছু বললাম জিনিস ট্রান্সফার রিলেটেড, থাইলাকয়েডের ভিতরে এই ঘটনাগুলো ঘটে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ভিতরে কি কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। একটা হলো ফিওফাইটিং, এই টার্মগুলো লিখে নিবে। ফিওফাইটিং হলো পিএইচ দিয়ে হয়। এটা হলো একটা রূপান্তরিত ক্লোরোফিল এ, যা একবার কি করে ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রনকে ছেড়ে দেয়। আরেকটা হলো প্লাস্টোকুইনন। এটাকে আমরা সংক্ষেপে পিকিউ দিয়ে চিহ্নিত করব। এটা হলো খুবই ক্ষুদ্র একটা লিপিড যা ক্লোরোপ্লাস্ট মেমব্রেনের ভিতরে, থাইলাকয়েড মেমব্রেনের ভিতরে থাকে। এবার কি করছে,
থ্যালাকোয়েডের মেমব্রেনের ভিতরে চলাচল করে গ্রহণ করে এবং ছেড়ে দেয়, ইলেকট্রন গ্রহণ করে এবং ছেড়ে দেয়। তারপরে 3 নম্বর যেটা প্লাস্টোকুইলিনের পরে থেকে সাইটোক্রোম। আমরা সাইটোক্রোম পড়েছি, সাইটোক্রোম এখানে আমরা সি টি দিয়ে চিহ্নিত করা হয়। সাইটোক্রোম পাম্প বলেছিলাম হেমিলপুরে ফেরাস, তাহলে এটা ফেরাস প্রোটিন যা কি করে একবার জারিত হয় একবার বিজারিত হয়, তাহলে জারিত মানে ইলেকট্রন গ্রহণ করে আবার ইলেকট্রনকে ছেড়ে দেয়। তারপরে আছে প্লাস্টোসাইনিন। প্লাস্টোসাইনিন দিয়ে চিহ্নিত করা হয়। এটা হলো একটা প্রোটিন। কি আছে